বাংলা ভিশনের মধ্যরাতের আয়োজন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান নিউজ ইন ভিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসির ইয়ামিন। আমার সঙ্গে আজ অতিথি হিসেবে রয়েছেন স্টুডিওতে দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আছেন বাসদের কেন্দ্রীয় নেতা রাজিকুজ্জামান রতন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনায় যাবার আগে শুরুতেই শুনে নেব গতকাল রাতে বাংলা ভিশনের প্রচারিত সংবাদের প্রধান প্রধান শিরোনাম। ক্যানাডার কুইবেকে G7 শীর্ষ সম্মেলনে আউটরিচ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়াকে জোটভুক্ত করার ট্রাম্পের প্রস্তাব বাতিল। খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছে, সাক্ষাৎ শেষে জানিয়েছেন চিকিৎসকরা। তার মাথা ঘুরে পড়ে যাওয়ার বিষয়ে কারা কর্তৃপক্ষ অবগত নয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অতিরিক্ত গাড়ির চাপ ও যানবাহন বিকল হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছুটির দিনেও তীব্র জট। ঈদ যাত্রায় সড়কপথে কোনো যানজট হবে না, জানালেন মন্ত্রী। বাজেটের কর কাঠামো বিনিয়োগ ও রপ্তানি সহায়ক নয়, অভিযোগ এফবিসিসিআই এর। অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় কোনো নির্দেশনা নেই, মন্তব্য সানেমের। আমরা শিরোনামগুলো শুনলাম, আলোচনা শুরু করতে চাই। আমাদের 4টি শিরোনাম রয়েছে। আমি দ্বিতীয় শিরোনাম থেকে আলোচনা শুরু করতে চাই। খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছে, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক, এবং সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তার মাথা ঘুরে পড়ে যাওয়ার বিষয়ে কারা কর্তৃপক্ষ অবগত নয়। বিষয়টি আবার নতুন করে আলোচনা সূত্রপাত করলো। স্বাভাবিক, কারণ বেগম খালেদা জিয়া তো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার যদি এরকম একটা মাইল্ড স্ট্রোক হয়, সেটা অবশ্যই গুরুত্বের সঙ্গে এটা দেখার দাবি রাখে। তো এখানে আমি একটু ধূম্রজালের মধ্যে আছি, কারণ যে চিকিৎসকরা গিয়েছেন এরা হচ্ছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। তারা আশঙ্কা করছেন, আমি যতটুকু শুনেছি, যে যেহেতু তিনি মাথা ঘুরে পড়ে গেছিলেন, কারণ মাইল্ড স্ট্রোক ডিটেক্ট করতে হলে আপনাকে দেয়ার শুড বি অ্যান ইসিজি। জি, হ্যাঁ, ইসিজিতে এটা ধরা পড়ে, মাইল্ড স্ট্রোকের একটা সিমটম, এগুলো জানা যায়। তো যদি আমার মনে হয় যে ইমিডিয়েটলি খালেদা জিয়াকে একটা স্বাস্থ্য পরীক্ষার জন্য, আবারও তারা বলেছেন সেই ইউনাইটেড হাসপাতালে নেওয়ার কথা। এটা যে কোনো হাসপাতালে হতে পারে, ইউনাইটেড হতে পারে, এখানে আমাদের পাশে বঙ্গবন্ধু হাসপাতাল আছে যেখানে অধিকাংশ কারাবন্দির চিকিৎসা হয়, ইউনাইটেডও হতে পারে। আমার কথা হচ্ছে যে বিএনপির চিকিৎসা মানে নেতারা বা তার ব্যক্তিগত চিকিৎসকরা যদি কমফোর্টেবল মনে করেন ইউনাইটেডই হয়, ইউনাইটেড হতে পারে। তবে এটা এই জায়গায় তো সরকার তেমন রেসপন্স করছে না, সাড়া দিচ্ছে না। সেটা যেমন আমি খুব বিস্মিত হলাম যেটা বলছেন যে এরকম একটা মাইল্ড স্ট্রোক যদি হয়, মানে মাথা ঘুরে পড়ে গিয়েছে, এটা তো আগে সরকারকে অবহিত করা, মানে সরকার মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানা উচিত। প্রথমত কারা কর্তৃপক্ষ জানা উচিত, কারা কর্তৃপক্ষের প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার জানা উচিত, কিন্তু তারা বলছেন জানেই না। ফলে এখানে একটা মানে আছে, গ্যাপ আছে, মানে কমিউনিকেশন গ্যাপ আছে কোথায় যেন। তবে আমরা চাইবো যে কালকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা পুরো বিষয়টার একটা তদন্ত করে একটা স্টেটমেন্ট দেওয়া। মানে কারা কর্তৃপক্ষ জানেন না এই কথাটি নট এনাফ, তাদের জানা উচিত। এবং তারা, কারণ যেহেতু অলরেডি একটা মানে খালেদা জিয়ার ব্যক্তিগত আইনজীবীরা একটা বক্তব্য দিয়েছেন, সেটার জেনুইনিটি জানাটা খুবই জরুরি। এবং তার চিকিৎসা বা তার শারীরিক অবস্থা এখন কি অবস্থায় আছে, এই পুরোটা নিয়ে স্পষ্ট করা উচিত জাতির সামনে। আমার ধারণা যে কালকেই এটা করা উচিত। আমি যতটুকু শুনেছি, কালকে সম্ভবত বেগম খালেদা জিয়াকে আনা হবে, বঙ্গবন্ধু মেডিকেল আনা হবে এই পুরো বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করবার জন্য। তারপরে যদি মনে করে যে ইউনাইটেডে নেওয়া যেতে পারে, সেটা যদি সরকারের অনুমতির উপর নির্ভর করবে। জি, রতন ভাই। রাজনীতিক এটার স্বাভাবিক সৌজন্যের কিছু দিক আছে, জি, আর দায়িত্ববোধের কিছু দিক আছে। সৌজন্যের দিকটা হলো এই, যখন কোনো চিকিৎসক বলেন যে এই রোগীর কন্ডিশনটা এরকম, জি, তখন মেডিকেল এথিক্স মানলে এবং স্বাভাবিক সৌজন্য মানলে প্রথমেই এটাকে অ্যাডমিট করে নিয়ে একটা বেটার ট্রিটমেন্টের জায়গায় যেতে হবে। জি। আর দ্বিতীয় যে দিকটা বললাম, যে সেটা হলো যখন কেউ কারাগারে থাকেন তখন তিনি রাষ্ট্রের নিয়ন্ত্রণে আছেন। জি, তার সমস্ত কিছু দেখভাল করার দায়িত্ব তো রাষ্ট্রের। তিনি কোনো অপরাধের জন্য শাস্তি পেয়েও যদি কারাগারে থাকেন, অথবা তিনি যদি শাস্তি পাওয়ার আগেও অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কারাগারে থাকেন, তিনি অপরাধী হিসেবে চিহ্নিত হন অথবা অভিযুক্ত হিসেবে থাকুন, তিনি যখন কারাগারে আছেন তখন তার সামগ্রিক দায়িত্ব কিন্তু রাষ্ট্রের।
সেক্ষেত্রে কারা কর্তৃপক্ষ, আমি জানি না, এই কথাটা বলাটা কিন্তু শুধু যথেষ্ট নয় এটা বলবো না, এটা অনেক সময় একটা উদাসীনতারও ব্যাপার হতে পারে। না, কিন্তু আমি একটু জাস্ট রতন ভাই, গত 5 তারিখের ঘটনা বিএনপি নেতারাই বা কেন জানেন না এতদিন? মানে দেশ, তাদেরও তো একটা এখন ধরেন এই জানার এটা কিন্তু জানার গত আজ বিষয়টা কি থেকে হবে? প্রায় সঙ্গে তো যোগাযোগ না, 5 দিন জানার বিষয়টা কি হবে? এখন না। তিনি মোবাইল ফোনে তো জানাবেন না, না, তাহলে এটা- কেউ না কেউ গিয়ে তো তাকে জানাতে হবে। তাহলে এটা- কারা এটা- কর্তৃপক্ষের ওখানে যে নির্ধারিত ব্যক্তিবর্গ আছেন তারাই তো জানাবেন কারা কর্তৃপক্ষকে। তা না হলে তিনি তো অন্তরীণ আছেন, অন্তরীণ থাকলে বাইরের লোকের জানার কি উপায় আছে? যখন ডাক্তাররা বলছেন, এই ডাক্তাররাও যদি আবার গায়ের রংটা দলীয় রং দিয়ে বিবেচিত হয়, জি, যে তার দলের লোক ডাক্তার বলেছেন, এটা বললে কিন্তু ডাক্তারি পেশাটাকেও প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়। আমরা তো আমাদের সমস্ত কিছুকে প্রশ্নবিদ্ধ করে ফেলছি, এখন চিকিৎসা বিজ্ঞানটাকেও কি প্রশ্নবিদ্ধ করে ফেলবো? তাহলে না, আমরা কিন্তু মনে করি আমি যে যতটুকু জানি আমি শেষ করি একটুকু, তাহলে এটা আলোচনায় আসার সাথে সাথেই আমাদের পাবলিক পারসেপশনটা এরকম যে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হন অথবা সরকারের বিরোধী দলের কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, তার শরীর স্বাস্থ্য সম্পর্কে, আমাদের প্রধানমন্ত্রীর সম্পর্কেও মানুষ যেমন কনসার্ন ফিল করবে, একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কেও মানুষের এরকম কনসার্ন ফিল করা উচিত বা করেও। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ধূম্রজাল সৃষ্টি করার চাইতে যখনই আমি ইনফর্মড হয়েছি সাথে সাথে আমার সেখানে ভূমিকা পালন করা উচিত। এটা না করে আজকে যেভাবে বলা হচ্ছে যে আমরা জানি না, আমরা এখনো শুনি নাই, এটা কিন্তু একটা উদাসীনতার বহিঃপ্রকাশ। তাহলে এই খালেদা জিয়ার মতন ব্যক্তিবর্গের ক্ষেত্রেও যদি এরকম হয়, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি হবে? মানুষ কিন্তু এই ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। কিন্তু আমরা তো দেখি যে ইয়াবা ব্যবসায়ী আমিন হুদা, তিনি তো বেশ ভালো অবস্থায় চিকিৎসালয় এবং কারালয় এই দুই উনি তো জায়গাতে প্রায় হাসপাতালে জি, থাকেন, প্রায়ই মানে থাকেন। মাঝে মাঝে তিনি এবং মাঝে জেল মাঝে হয়। ভিআইপি মাঝে কারাগারে যান, ভিভিআইপির জীবন যাপন করেন, মাঝে মাঝে কারাগারে- এমনটা শোনা যায়। শোনা যায়, মানে এটা দেখাও যায় যে মাঝে মাঝে তিনি কারাগারে যান, যে তিনি যে কারাগারে আছেন এটা প্রমাণ করবার জন্য, কিন্তু বাস্তবে তিনি সমস্ত ধরনের আয়োজনের মধ্যেই থাকেন। তাহলে এগুলো কিন্তু মানুষের যে আইন বিচার, এগুলোকে রাজনৈতিক নিয়ন্ত্রণে আইনকে নিয়ে আসা অথবা রাজনৈতিক প্রভাবে বিচারকে প্রভাবান্বিত করা, এই যে কথাগুলো আমাদের এখানে চলছে, সেই কথাগুলোকে অনেক সময় আবার জাস্টিফাই করে ফেলে। এটা কিন্তু খুব খারাপ। খালেদা জিয়ার শরীর কতটুকু খারাপ হয়েছে, তিনি কতখানি মাথা ঘুরে পড়ে গেছেন, কত সময়ের জন্য তিনি জ্ঞান হারিয়েছিলেন, এটার চাইতে অনেক গুরুত্বপূর্ণ আমরা কিন্তু আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের আস্থাটা হারিয়ে ফেলব। জি, কি বলতে চাচ্ছেন? না, আমি বলতে চাচ্ছিলাম যে খালেদা জিয়ার যে যে ইয়েটিতে আছেন, ওটা তো একটা দোতলা ভবন, সেখানে আমরা শুরুর দিকে যখন তিনি যান, আমরা গণমাধ্যমের কর্মীরা যে খবরটি নিয়েছে, সেখানে পাশে একটি রুম আছে যেখানে একজন সার্বক্ষণিক নার্স, একজন ডাক্তার থাকেন। তো তাদের দায়িত্ব হচ্ছে ওনার শারীরিক অবস্থা দেখভাল করা। এমনিতে তো তিনি তো বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, অনেক দিন ধরেই বেশ কিছু নানা রকম শারীরিক কমপ্লিকেশন আছে। ফলে একটা ট্রিটমেন্ট প্রক্রিয়ার মধ্যে ছিলেন আর এখন একটা জেলখানার মধ্যে আছেন, দুটো কিন্তু একটি আলাদা বাস্তবতা সেটা আছে। আরেকজন সেখানে ফাতেমা বেগম নামে তো একজন অ্যাটেন্ডেন্ট আছেন, যিনি কিন্তু বন্দী না, তার ব্যক্তিগত, তিনি কিন্তু বন্দীও না, তিনি স্বইচ্ছায় সরকারের অনুমতি নিয়েই তিনি সেখানে আছেন। তিনি ইচ্ছে করলে বাইরে যে কোনো, কারণ কারাবন্দী ইচ্ছে করলে বাইরে যোগাযোগ করতে পারে না, কিন্তু যিনি স্বইচ্ছায় আছেন তিনি কিন্তু যোগাযোগ করতে পারেন। তার কি যোগাযোগের কোনো মাধ্যম আছে ওখানে? অবশ্যই, আমার ধারণা উনি ইচ্ছে করলে বাইরেও আসতে পারেন। কারাগারে যখন তিনি আছেন তখন আমার মনে হয় যে আবার তিনি যেতেও পারেন, কিন্তু এমন না যে তিনি নিশ্চয়ই অনুমতি নিয়ে যাওয়া আসা হতো। আমি বলছি এই কারণে যে 5 তারিখের ঘটনা, মানে যদি তিনি অজ্ঞান হন, ইটস ভেরি সিরিয়াস। মানে এটা কিন্তু আজকে প্রায় 9 তারিখ পরে এখন আমরা 10-এ পড়ে যাচ্ছি। ফলে এই যে 5 তারিখে যদি এরকম ঘটনা হয়, দেন ইট শুড বি সিরিয়াস, এবং সরকারের উচিত এটা সিরিয়াসলি আগামীকালের মধ্যে একটা স্পষ্ট করা। জি, আপনারা দুজনই বললেন, আমরা মনে করি যে সৌজন্যের খাতিরেও আমাদের এই বিষয়টি, না, বিষয়টা শুধু সৌজন্য না, এটা খুব সিরিয়াস বিষয়। আইনের বিষয়টি তো আছে না, রাজনীতিতে সৌজন্যটা থাকা খুবই বাঞ্ছনীয়। আমরা একটু নজর দিতে চাই, আমরা রমজানের একেবারে শেষ দিকে চলে এসেছি, আর কদিন পরেই ঈদ উৎসব পালিত হবে দেশব্যাপী। অতিরিক্ত গাড়ির চাপ ও যানবাহন বিকল হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছুটির দিনেও তীব্র জট। ঈদ যাত্রায় সড়ক পথে কোনো যানজট হবে না জানিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের। এটা মন্ত্রীর একটা আশাবাদ হতে পারে, কিন্তু যানজটবিহীন
যাতায়াত ব্যবস্থা প্রবর্তন করার জন্য কি কি পদক্ষেপ গত 6 মাস ধরে নিয়েছেন সেগুলো যদি দেখি, আমরা এর আগেও একটা আলোচনা কিন্তু করেছিলাম কিভাবে দুটো বটল নেক হয়ে আছে ঢাকা চট্টগ্রাম রাস্তায়। বাংলাদেশে যদি বলি লাইফ লাইন হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাস্তা, কি পরিমাণ প্রতিদিন গড়ে 30,000-এর উপরে গাড়ি চলাচল করে এখানে। ঈদের সময় এটা আরও বেড়ে যাবে। তার সঙ্গে আছে ট্রাকের বহর। তাও এগুলো যাবে ফেনীতে যে ফ্লাইওভারের নামে, মানে উড়াল সড়কের নামে যে জায়গাটা হয়েছে, ফ্লাইওভার বলবো না, ওটা হচ্ছে ওভারপাসের জন্য। আর ঠিক কুমিল্লার এখানে যেটা হয়েছে, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কথা বলা হচ্ছে যে এই যে একই সঙ্গে দুটো কাজ রাস্তাকে কতখানি সংকুচিত করেছে, আবার ভিতরের যে রাস্তাটা দিয়ে যানবাহন যাতায়াত করতো সেটাও আবার এই সময়ই মেরামতের কাজটা শুরু হয়েছে। তাহলে তাদের তো বিবেচনা, ঈদ তো আর হঠাৎ করে আসে না। আর আমাদের বাংলাদেশের স্বাভাবিক প্রবণতা হচ্ছে ঈদে মানুষ বাড়ি যাবেই, এটা স্বাভাবিক প্রবণতা। আমাদের স্বাভাবিক রাস্তার তুলনায়, মানে যানবাহনের তুলনায় অন্ততপক্ষে ধরুন 2-2.5 গুণ বেশি চাপ পড়ে যায় এখানে। এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। সেটা যখন তৈরি হয় তার প্রস্তুতিটাও তো আগে থেকে আমাদের থাকতে হবে। তাহলে সেই প্রস্তুতিগুলো কি থাকতে পারে? আপনি দেখুন ঢাকা শহরে, দেখুন ঢাকা শহরের সড়কগুলো অর্ধেক হয়ে গেছে। এটা কেন এতদিন ধরে অর্ধেক হয়ে আছে? এগুলো কেন? মিরপুরের অবস্থাটা উন্নয়ন কাজ চলছে, উন্নয়ন কাজ। এই উন্নয়নের বেদনাটা এত তীব্র এবং উন্নয়ন এত দীর্ঘমেয়াদী যে মানুষ এই উন্নয়ন, দীর্ঘমেয়াদী উন্নয়ন দেখতে গিয়ে উন্নয়নকে কখনো কখনো অভিশাপ মনে করে। আমাদের কখনো কখনো এরকম পড়তাম না যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ রচনা লেখানো হতো, তাই এখন আমাদের মধ্যে উন্নয়ন এটা কি উপদ্রব? তাহলে উন্নয়নের কাজ এবার বাজেটেও আমরা দেখলাম উন্নয়নের মানে কাজগুলো 4 বছর 5 বছর 6 বছর ধরে চলতে চলতে এই উন্নয়নের কাজ শেষ করতে করতে আবার পুনঃ উন্নয়নের কাজ করতে হয়। মানে এটা পৌনঃপুনিক অঙ্কের মতো আর কি, এ আর শেষ করা যায় না। আমি 3কে আর 7 দিয়ে ভাগ করতে পারছি না, এর সময় শেষ পাচ্ছি না। ফলে এই উন্নয়ন কাজ শেষ হতে না হতে আবার সেটা পুনঃ উন্নয়নের কাজে যুক্ত হতে হচ্ছে। এই যে দীর্ঘসূত্রিতা, দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী যন্ত্রণা, সুফলটা হচ্ছে না। সুফল কোন জায়গায় আসছে? সড়কের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে এবং আমাদের যোগাযোগের ক্ষেত্রে, বরাদ্দ বৃদ্ধির ক্ষেত্রে দেখছি। তার মানে মনে হলো এটা নিয়মিত কর্মসংস্থান প্রকল্পের একটা অংশ, যাতে ক্ষমতাসীনরা এই মেরামত কাজের মধ্যেই তাদের একটা বিরাট মানে আয়ের উৎস। আপনি মিরপুরের কথা বলছিলেন যে সেই পথ দিয়ে মেট্রো রেলের কাজ চলছে, ঘেরাও দিয়ে ভেতরে কাজ নিশ্চয়ই চলছে এবং তরতর করে পিলারগুলো দৃশ্যমান হচ্ছে। এটি নিশ্চয়ই সাধুবাদ পাবার যোগ্য। কিন্তু এর দুপাশের সড়কের যে দুর্গতি, এটি ওই সড়ক দিয়ে যাতায়াত না করলে এটি অনুধাবন করা। ঠিক, আপনি হানি ফ্লাইওভারটা দেখেন, উপরে ফ্লাইওভার দিয়ে গাড়ি চলে যাচ্ছে, নিচের মানুষকে অপরাধ করেছে। তার এপারে নিচের যে মানুষরা, দয়াগঞ্জ থেকে শুরু করে এই অঞ্চলের মানুষ, তাহলে কি মানে একটা অভিশপ্ত নগরীতে বসবাস করবে যে উপরে আমি ফ্লাইওভার করে দিলাম, নিচের মানুষকে আমি একটা খানাখন্দকের মধ্যে ফেলে দিলাম? প্রত্যেকটা ফ্লাইওভারের নিচে এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে মানুষ মনে করবে এই ফ্লাইওভার কার জন্য? ফ্লাইওভারের প্রথমত খরচের যে ব্যয়, সেটা ইউরোপ আমেরিকার খরচের চেয়ে অনেক বেশি, অনেক ব্যয়বহুল রাস্তা ফ্লাইওভার আমরা তৈরি করছি। আর দুর্গতিটাও অনেক বেশি। মানে বাংলাদেশে এখন মধ্যবিত্ত দরিদ্রদের। এই জন্য আপনি কাকে দায়ী করবেন রতন ভাই? আপনি যখনই সেনানিবাসের ভেতরে যে ফ্লাইওভারের যে অংশটুকু আছে, খিলক্ষেত থেকে যেটি এসেছে, সেখানে যখন আপনি যাবেন আপনার মনে হবে ক্ষণিকের জন্য আপনি হয়তো বিদেশে কোনো একটি দেশে অবস্থান করছেন। কেন হানি ফ্লাইওভারের নিচে এত কাল ধরে এই দুরবস্থা? আমরা পাবলিক যে আমাদের এখানে কিন্তু আমরা পাবলিক হওয়ার কারণে আমাদের সমস্ত দুর্গতির দায় আমাদের, উন্নয়নের বোঝাও আমাদের। অনুৎপাদনশীল খাতে যারা আছেন তারা উৎপাদনের সিংহভাগ বহন করবেন, আর উৎপাদনশীল কাজের সঙ্গে যে যুক্ত আছেন সাধারণ মানুষ, তারা শুধু দায় ভোগ। তারা তো তাদের কাজটি গুছিয়ে করছেন, আমরা কেন পারছি না? আমাদের ব্যর্থতার দায়ভার তাদেরকে কেন দিব? কাকে? যে সেনাবাহিনীর কথা বলেন। সেনাবাহিনীর কথা, আমি আমাদের জনগণের কথা বলছি। জনগণের হাতে কি সেই ক্ষমতা নেই বলে জনগণ এরকম দুর্দশার মধ্যে থাকে? সেনাবাহিনীর হাতে ক্ষমতা আছে, সেনাবাহিনী সেটাকে ক্ষমতাকে কাজে লাগাতে পারে। আমরা তারা গুছিয়ে কাজ করে, আমরা গুছিয়ে করি না। আমরা যে প্রকল্প পরিচালক নিযুক্ত করেছি তাকে আমরা জবাবদিহি দেব। আমরা ধরি প্রকল্প পরিচালক সেনাবাহিনীর এলাকার কাজের জন্য একরকম, আর বাইরে কি আরেক রকম? নিশ্চয়ই না। তাহলে ওখানে হয়, এখানে হয় না কেন? ওখানে তিনি কেয়ার করেন আর এটা আমাদেরকে কেয়ার করেন না, এই কারণ আমাদেরকে কেয়ার না করলেও তার চলে না। এখানে দুটো জিনিস আলাদা, এইভাবে দেখলে হবে না। আসলে ক্যান্টনমেন্টের ভিতরে যে ফ্লাইওভারটি গেছে তার নিচে রাস্তাটির দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীর, আর এই ফ্লাইওভারটির নিচের দেখভালের দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন দেখছে না, না দেখলে তার কোনো জবাব দিতে নাই। সেটি কেন করা? এখন আপনি করছেন না, মানে এই যে ধরুন দক্ষিণের অবস্থা যা খারাপ,
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। উত্তরের অবস্থা কি খুব উত্তরের ভালো? অবস্থা কিছুটা ভালো, মানে আপনি যদি দেখেন বাড়িধারা, বনানী, উত্তরে আপনার একটু নতুন এলাকা বলে। উত্তরের নতুন না, বেশ কিছু উন্নয়ন কাজ হয়েছে এবং সড়কের দৃশ্য তো হয়েছে। কিছু কিছু এলাকা আছে উত্তরের মধ্যে এখনো সেগুলো খারাপ, যেমন ধরুন উত্তরের অভিজাত এলাকার বাইরেও কিছু এলাকা আছে, যেমন মিরপুর, এটা কিন্তু উত্তরের এলাকা। আবার ধরেন মালিবাগ, এটাও কিন্তু উত্তরের এলাকা। ফলে উত্তরের অনেক জায়গায়, আবার উত্তরে যদি আপনি বাড়িধারা, বনানী, গুলশান ধরেন, তাহলে দৃশ্যত কিছু উন্নয়ন হয়েছে। কিন্তু দক্ষিণে আপনি একটা জায়গা পাবেন না যেখানে উন্নতি হয়েছে। দক্ষিণের মেয়রকে আমরা সম্প্রতি বলতে শুনেছি তিনি চেষ্টা করেছেন। এটা বলে তো দায় এড়াতে পারবেন না আপনি, মানে এটা উনি মানে তার উপরে তো নিশ্চয়ই কেউ তার অনেক থাকবেন বা থাকা উচিত। প্রচারণা বেশি। জি। তিনি অনেক রাস্তাঘাটে থাকাতে এটা ওটা করেন, ক্যাম্পেইন করেন, কাজের কাজ কিছু হচ্ছে না। এবং আমি সত্যিকার অর্থে বলি যে এই যে সামান্য ফুটপাতগুলো মুক্ত করা কিংবা রাস্তাগুলোকে চলাচলের উপযোগী করা, আমাদের প্রধান কারণ হচ্ছে আপনি পুরো রাস্তা জুড়ে গাড়িটা চলতে পারছে না, এক। দ্বিতীয়ত ইদানিং যা হয়েছে যে মোটর সাইকেলের অবস্থা দেখছেন কি কি ভয়ঙ্কর। আর একটা মানে শুরু হয়েছে, মানে মানে কি বল, নৈরাজ্য একেবারে। আপনি দ্যাট ডোন্ট বদার অ্যাবাউট কোনো সিগন্যাল টিগন্যাল, ফুটপাত কিছু মানে না, গাড়ির উপর দিয়ে চালিয়ে যাচ্ছে। ফুটপাতে মোটরসাইকেল না চালানোর জন্য একটি আইন হয়েছে তাতে কিছুদিন কিছু আগে। যায় আসে না, আইন না, সেটির প্রয়োগ হতে আমরা শুনলাম না। ইভেন হাইকোর্টের অর্ডার পর্যন্ত আছে, জি। কিন্তু তাতে পুলিশ করে না, তাতে ধরে না। পুলিশের সামনে দিয়ে সিগন্যাল এটা ক্লিয়ার করলে ওদিকে মোটরসাইকেল টাচ করে চলে আসে, দুই মোটরসাইকেল মিলে মাঝে মাঝে। তো এই যে নৈরাজ্য, এই নৈরাজ্য রুখবে কে আসলে? নৈরাজ্য রুখবে প্রশাসন। মেয়র নিশ্চয়ই শেষ কথা নয়, মেয়রের উপরেও কেউ আছে। অবশ্যই মেয়র করবে, এখানে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে, জনগণকেও সচেতন হতে হবে। একজন আনিসুল হক চলে যাবেন বলেই কি সব কাজ মুখ থুবড়ে পড়বে? না, সামটাইম সেটি তো আমাদের একটি বিরাট loss। একজন আনিসুল হক না, আমি একজন ব্যক্তির কথা বলি। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আমি একবার কুড়িগ্রাম গেলাম, আজ থেকে বছর 10 আগে। সেখানে গিয়ে দেখি সমস্ত রিক্সা ঠিকমতো চলে, সমস্ত মোটরসাইকেল হেলমেট পরা, রিক্সার নিচে হ্যারিকেন, একেবারে লাইন ধরা শৃঙ্খলা। আমি আমার প্রতিনিধিকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে ঘটনা কি, এত মানুষ এত ভদ্র কেন এখানে? কয় এখানে রফিকুল ইসলাম নামে একজন এসপি আছেন, তিনি অর্ডার দিয়েছেন উল্টা পাল্টা ট্রাফিক যে ভঙ্গ করবে ওর পরিচয় দেখার দরকার না, আগে ধরে নিয়ে চলে আসবে। বাস সবাই সোজা হয়ে গেছে। বাংলাদেশে এরকম একজন লোক দরকার আসলে, উই নিড ওয়ান ম্যান যে আসলে সিরিয়াসলি মিন করে। এই যে ধরেন আজকে এই যে আমি একটু আগে ফ্লাইওভার দিয়ে আসলাম, ফ্লাইওভারগুলোতে বাতি জ্বলে না, 1 বছরও হয় না ফ্লাইওভারগুলো নির্মাণ হয়েছে। এই যে তোমার নেতৃত্বে যে ফ্লাইওভারটা হয়েছে, এই যে মগবাজার ফ্লাইওভারটা, এবং ওখানে বাতি জ্বলে না এবং কেউ নাই, মানে ওখানে কিন্তু আবার খেয়াল করবেন না, না শুধু ওইটা না, এখানে কিন্তু দিস ইজ দ্য অনলি ফ্লাইওভার ইন দ্য কান্ট্রি যেখানে সিগন্যাল আছে। আপনার এই দিকের গাড়ি যাবে, এই দিকের গাড়ি বন্ধ থাকবে, সে সিগন্যাল বাতিটা জ্বলছে না, তাহলে আপনি কি হবে বলেন? এখন আমরা ফ্লাইওভার বলছি কেন এগুলোকে? এগুলো তো ফ্লাইওভারই আসলে, এটা ফ্লাইওভার, এটা যে ভেরি প্রায় 11 কিলোমিটার লম্বা ফ্লাইওভার, কিন্তু সেই ফ্লাইওভারটাতে বাতি জ্বলছে না এবং সিগন্যাল জ্বলছে না। আপনার ইচ্ছা মতো করে আপনি আপনার মতো করে যাবেন এবং এর কোনো দায় নাই কারো। কেউ মাথাও এই ফ্লাইওভারটা আমি যতটুকু জানি এটা এলজিইডির আন্ডারে। আর শহরের ভিতর তো নানা প্রতিষ্ঠান, কখনো এলজিডি, কখনো সিটি কর্পোরেশন, কখনো আপনার রাজুক, নানামুখী নানা রকমের জিনিস। তো এত বহুমুখী প্রতিষ্ঠানের মধ্যে এখন তো ঢাকা শহরে এখন আরেক ফ্লাইওভারের মধ্যে দেখবেন 1 হাঁটু পানি। জি, ইদানিং দেখছি ফ্লাইওভারের মধ্যে জলজট। তো এগুলো তো আমরা করার আগে চিন্তা করি। আপনি যে শুরু করেছিলেন ঢাকা চট্টগ্রাম দিয়ে, আমি দীর্ঘদিন এই ঢাকা চট্টগ্রামের একজন নিয়মিত যাত্রী। আপনার বাড়ি আমি 1990-91 সালে নিজে গাড়ি চালিয়ে আসতাম 4.5 ঘন্টা 5 ঘন্টায়। জি। আর এখন এটা কল্পনাও করা যায় না। একটা ঠিক যে আমাদের ভলিউম অফ ট্রান্সপোর্ট বেড়েছে, বাড়বেই, আমাদের ইকোনমির সাইজ বড় হয়েছে। আমি পরশুদিন চিটংয়ে গেলাম, সন্ধ্যার সময় নামলাম এয়ারপোর্টে। আমি এয়ারপোর্ট থেকে ইফতারির টাইমে, যে সময়টা সবাই মনে করে যে ফাঁকা, জি, সেই সময়টা আমার 2 ঘন্টা লেগেছে এয়ারপোর্ট থেকে আপনার পৌঁছতে, শহরে পৌঁছতে। এত আপনার ট্রাক, লরি এবং যেটি রতন ভাই বলছিলেন যে উন্নয়ন না উপদ্রব। না, উন্নয়ন তো আমাদের উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নগুলোর সুফল কেন পাচ্ছে না? কারণ আমরা খুব সুশৃঙ্খলভাবে কাজগুলো করে নেই। কারণ আমি যখন, আমার মনে আছে যখন আমি 4 লেন হয়, ঢাকা চট্টগ্রাম 4 লেনের কাজটা শুরু হয়, এটা 91-এর দিকে একবার শুরু হয়েছে। তখন আমি নিজে একবার এটার উপর রিপোর্ট করেছিলাম, তখন আমি আজকের কাগজের রিপোর্টার, ইন 91, মানে আজ থেকে প্রায় 27-28 বছর আগের কথা। তখনই দেখেছি, আমার কাছে মনে হয়েছে আমরা 30 বছর 40 বছর পরের কথা চিন্তা করে রাস্তাটা আদৌ বানাচ্ছে কিনা।
বানাচ্ছি না তো আমরা জি, যে কাজগুলো আমাদের করছি এই অনুষ্ঠান থেকে আমরা বলেছি 4 লেন শেষ হতে হতে 8 লেনের 8 লেনের প্রয়োজনীয়তা দেখছি। এখন আপনি যে তারপর কি আপনার বিকল্প চিন্তা করতে হবে। আপনি ট্রাকে আপনি এই ঢাকা চট্টগ্রাম বাই রোড দিয়ে কি সমস্ত কন্টেনার নেবেন? জি, ইউ হ্যাভ টু হ্যাভ অল্টারনেটিভ রুট ফর কন্টেনার। যেমন আমি সেদিন বিজিএমের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান সাহেব একটা প্রস্তাব দিচ্ছিলেন যে গাজীপুর অঞ্চলে রেলের অবস্থা তো ততই বলছে। না, রেলের অবস্থাও তো খারাপ না, কিন্তু আপনি ইচ্ছে করলে তো ব্যবস্থা করতে পারেন। রেল কিন্তু অনেক সস্তা পরিবহন। আপনি ইদানিং ঢাকা চট্টগ্রামে একটা সোনার বাংলা এক্সপ্রেস নামে ট্রেন চালু হয়েছে, ঠিক 5 ঘন্টা 5 মিনিট এটা চিটাগাঙে পৌঁছে, কিন্তু ট্রেন তো একটা ট্রেনে আপনি 2700 যাত্রী নেবেন, প্যাসেঞ্জার হয়ে গেছে এখন হাজার হাজার। এবং যে গাড়ি বাসের সংখ্যা, আপনি ট্রেনকে কিন্তু আমরা নজর দিইনি। তারপরে উনি সিদ্দিকুর রহমানের কথাটা বলে, তিনি যে প্রস্তাব দিচ্ছিলেন যে গাজীপুর আশুলিয়া এই অঞ্চলে হচ্ছে বাংলাদেশের অধিকাংশ গার্মেন্টস কারখানা, আপনি যদি এখানে 2-3টা আইসিডি দিতেন, ইনল্যান্ড কন্টেনার ডিপো, যেখানে এখান থেকেই আপনি ট্রেন লাইনটা ফিক্স করে দিতেন, কন্টেনার ডাইরেক্ট চলে যাবে, বাই রোডে আপনার লরি কন্টেনার নিষিদ্ধ করবে। তিনি বলেছেন ডেডিকেটেড রুট দিয়ে, and that was very good proposal। জি, আপনার তাহলে আপনার এই রাস্তা দিয়ে আপনি ঢাকা শহরের, আমি দেখি কাভার্ড ভ্যানের না কাভার্ড ভ্যান না, আপনি মগবাজারে গিয়ে এখন দাঁড়ান না, কি হারে কন্টেনার যাচ্ছে। সব কমলাপুর থেকে বেরিয়ে এদিক দিয়ে এসে শহরের মাঝখান দিয়ে কন্টেনার চলে, এটা পৃথিবীর কোনো দেশ নাই বাংলাদেশ ছাড়া। জি, রতন ভাই, একটু এই বিষয়টি নিয়ে আরো একটু শুনতে চাই। অনেকগুলো সংস্থার কথা হলো, রাজুক, সিটি কর্পোরেশন, এলজিডি বা এলজিআরডি, যা যা আছে, মানে এতগুলো যখন অভিভাবক থাকে, সমন্বিত যদি পরিকল্পনা না থাকে, তাহলে এই উন্নয়নকে আমরা আসলে সত্যিকার অর্থে ইতিবাচকভাবে কিভাবে আমরা ভোগ করব বা কাজে লাগাবো? দুটো জিনিস খেয়াল রাখবেন যে উন্নয়নের ক্ষেত্রে দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে সড়ক আর একটা হচ্ছে বিদ্যুৎ। কিন্তু সড়ক সবসময় এটা করতে হবে রাষ্ট্রীয় উদ্যোগে, বিদ্যুৎ ব্যক্তিগত উদ্যোগেও উৎপাদন করে সেটা বিতরণ করা যাবে। কিন্তু সড়ক নির্মাণ করতে গেলে জায়গা অ্যাকোয়ার করতে হয়, তার জন্য রাষ্ট্রের প্রয়োজন আছে, নির্মাণ, রক্ষণাবেক্ষণ, ফলে রাষ্ট্রকে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। আমরা বলেছিলাম যে আমাদের যদি সমন্বিত সড়ক ব্যবস্থাপনা থাকতো, রেল, নৌ এবং সড়ক, তিনটার যদি সমন্বিত ব্যবস্থাপনা থাকতো, তাহলে অনেকখানি ট্যাকেল করা যেত। কীরকম? আমাদের ট্রেনগুলোতে সর্বোচ্চ 11টা কিংবা 12টা বগি লাগানো হয়। ভারতে যখন একবার রেলমন্ত্রী ওই বিহারের এলেন লালু প্রসাদ, তিনি এসে তখন দেখালেন যে আমরা যদি ভারতে তারা বললেন আমরা রেলের ভাড়া কমিয়ে দিতে পারবো যদি বগির সংখ্যাটা বাড়িয়ে দিই। তিনি বগি দেখালেন, 23টা বগি লাগালেন। তাতে কতটুকু ফুয়েল কনজামশন বাড়ে আর আর্নিং কতটা বাড়ে তিনি দেখেন। রেলের ভাড়া বৃদ্ধি নয়, রেল ভাড়া কমানো যায়। এখন আমাদের ঢাকা চট্টগ্রামের একটা ট্রেনে 800 যাত্রী যদি ওঠে, তাহলে সে 800 যাত্রী পরিবহনের জন্য 20টা বাস লাগে। 20টা বাস কী পরিমাণ জায়গা অকুপাই করে, আর একটা ট্রেন কতখানি, আর এর সঙ্গে যদি একটা বগি বাড়িয়ে দেওয়া যায়, সেটা যদি 1000-এ উন্নীত করা যায়, তাহলে কি করা সম্ভব? একটা 2 টিউবস মানে 20 ইকুইভ্যালেন্ট ফিটস এর যে কন্টেইনার, এইরকম যদি 2টা কন্টেইনার নিয়ে একটা লরি যায়, সে টার্ন করতে গেলে কি পরিমাণ জায়গা তাকে ব্লক করতে হয়, এগুলো তো সাধারণ সিম্পল মানে ম্যাথমেটিক্যাল ইয়েতে করতে পারে। আর রেল যদি হয়, আমাদের রেল ডাবল লাইন হওয়াটা এখনো শেষই হয়নি, অথচ ঢাকা চট্টগ্রামের এটা বহুদিন ধরে শুনছি, আমাদের জন্মের পর থেকে লুপ তো শুনছি আমরা 2 ঘন্টা চট্টগ্রাম। এগুলো তো নাজমুল হুদা 1991 সালে শুনিয়েছিলেন। একটা লুপ আছে মানে আশুগঞ্জের ওই অঞ্চলে, সেই লুপটাকে যদি শুধু স্ট্রেট লাইন করে দেওয়া হয়, তাহলে 65 কিলোমিটার দূরত্ব কমে যাবে ঢাকা চট্টগ্রামের। এগুলোর কথা আমরা শুনছি, তার মানে এগুলো বাস্তবায়নযোগ্য পরিকল্পনা। এটা ব্রাহ্মণবাড়িয়াতে না, এটা হচ্ছে ওই আমরা যদি ওই ব্রাহ্মণবাড়িয়া হয়ে না গিয়ে এদিকে চাঁদপুর হয়ে যায়, ডাইরেক্ট এদিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর, তাহলে আমাদের 65 কিলোমিটার দূরত্ব কমে যাবে। তাহলে এগুলোকে কি আমরা মানে আমাদের লাইফ লাইন হিসেবে ঢাকা চট্টগ্রামের যোগাযোগটাকে যদি ধরি, তাহলে বছরে কি পরিমাণ পণ্য আমদানি রপ্তানি হচ্ছে, তার পণ্যবাহী ট্রাক যাচ্ছে এখানে, আর কি পরিমাণ মানুষ 2টা প্রধান শহরের মধ্যে যাতায়াত করছে। তাহলে মানুষ যাতায়াত করার জন্য যাত্রীবাহী গাড়ি, পণ্য পরিবহনের জন্য আমাদের এটাকে যদি বিবেচনায় রেখে পরিকল্পনা করা হতো, আমরা দেখবেন সড়কের জন্য কিংবা সবচেয়ে বেশি বরাদ্দ হচ্ছে, এবং সড়কে হচ্ছে সবচেয়ে বেশি অপচয়, এবং সড়কে হচ্ছে সবচেয়ে পরিকল্পনাহীনতা। একবার খুব আমাদের সড়ক পরিবহনের একজন খুব মানে বলেছিলেন একটু রসিকতা করে, যে আমাদের সড়ক পরিকল্পনার জন্য কোনো ইঞ্জিনিয়ার লাগে না, আমাদের রাস্তাগুলো দেখুন একটা সাপকে ছেড়ে দিলে সেই আমাদের পরিকল্পনা করে দেবে। সাপ যেমন এঁকে বেঁকে চলে, তাহলে আমাদের হাইওয়েগুলো হচ্ছে সেই রকম এঁকে বেঁকে। তাহলে এখন হাইওয়ে তৈরি হচ্ছে, হাইওয়ের মধ্যে 229টা বাজার,
পৃথিবীর কোথাও হাইওয়ের পাশে বাজার থাকে? তাহলে আমাদের হাইওয়েটা এরকম বাংলাদেশে তো আসলে বলা হয় যে কোনো মহাসড়ক নেই। নাই। তো কিন্তু তাহলে আমাদের এগুলো তো হতে হবে। এই দেশ তার ইকোনমিক ভলিউম বাড়ছে, এক্সপোর্ট বাড়ছে, ইম্পোর্ট বাড়ছে, আমাদের লোকাল কনজামশনটা অনেক বড়, 16-17 কোটি মানুষ আমরা কনজিউম করি। সেই কুমিল্লা থেকে লাউ আসা শুরু হয় যখন, তখন সে লাউ, মিষ্টি কুমড়া থেকে শুরু করে চট্টগ্রাম সব থেকে যখন শিম আসে। শিম আসতে থাকে, সবই তো এই রাস্তার উপর দিয়েই আসে ভাই। তো ফলে আমরা আমাদের সড়ক ব্যবস্থার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছি, রেলটাকে করেছি দুর্বল, আর নদীটাকে ফেলেছি শুকিয়ে। ফলে এই তিনটার যে একটা ইফেক্ট সেটা এসে পড়ছে এখন আমাদের সমস্ত কিছুর উপরে। জি, বিরতিতে যাব, তার আগে যদি এই বিষয়ে আপনি না, আমার মনে হয় যে আমাদের একটা পরিকল্পনা, আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী আশা করছেন ঈদে ঝামেলা হবে না। আমি অতটা হয়তো মানে আমি যদি আশাবাদী নই, এই কারণে এখনই অলরেডি ঈদকে সামনে রেখে যেভাবে ঢাকা চট্টগ্রামটা আসলে আমি দেখলাম যে এটা আনম্যানেজেবল হয়ে গেছে, যে পরিমাণ। আর এখানে অনেকগুলো পরিকল্পনা দরকার। ঢাকা চট্টগ্রাম তো আমাদের চোখে পড়ে, নর্থ বেঙ্গল চোখে পড়ে, নর্থ বেঙ্গল অবস্থা। আমি গেলাম রংপুরে, আমার প্রায় 13 ঘন্টা লেগেছে। আমি কোন চ্যানেলে দেখলাম ইভেন ঢাকা ময়মনসিংহের অবস্থা খুব খারাপ। আপনি বিশেষ করে সিলেট যাবেন, ঢাকা থেকে আপনি যদি এই যে ভেতর দিয়ে একটি রাস্তা আছে 300 ফিট দিয়েও যেতে পারেন, কিংবা কালীগঞ্জ হয়ে যদি যান 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে পাঁচদনা গিয়ে পৌঁছাতে। অথচ আপনি 300 ফুট দিয়ে ওই পর্যন্ত পৌঁছাতে 15 মিনিট লাগে না। তারপরেই আপনি ছোট একটি রাস্তা আছে, ওই রাস্তাটা কেন হচ্ছে না যায় না, মানে এগুলো বাংলাদেশে। এবং সড়কের যে অবস্থা, এখানে যেটি আমি শেষ করছি, আপনারা তো বিরতিতে যাবেন। একটি হচ্ছে আপনার একটা লং টার্ম প্ল্যান করতে হবে যে আমি ঢাকা পুরো বাংলাদেশের নেটওয়ার্কটা কিভাবে করব। এই যে যেটি বললেন সেটি তো আমাদের একটা ইন্টারেস্টিং, আমরা তো আনএক্সপ্লোর, আমাদের মানে অসাধারণ একটি দিক হচ্ছে আমাদের অনেকগুলো নদী আছে। নৌপথটা হচ্ছে সবচেয়ে আরামদায়ক, সবচেয়ে সাশ্রয়ী এবং সবচেয়ে সেফেস্ট জার্নির মধ্যে একটা। আনফর্চুনেটলি আমরা এটাকে এক্সপ্লোর করি নাই। ঢাকা থেকে চাঁদপুর আমি বাই রোডে যাবো কেন? 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি আমি হাই স্পিড লঞ্চে যেতে পারি, বরিশাল কেন আমি সড়ক পথে যাব? তো এগুলো মানে এগুলো একটা সময় এই পথগুলো ছিল আমার মানে আমাদের গ্র্যান্ডফাদার বা আমাদের বাবারা কলকাতা যেতেন চট্টগ্রাম থেকে লঞ্চে করে, এই যে চাঁদপুর পর্যন্ত আসতেন ট্রেনে, চাঁদপুর থেকে গোয়ালন্দর পর্যন্ত স্টিমারে যেতেন, তারপর ওখান থেকে ট্রেনে যেতেন। তো সেই সব জিনিস তো হয়েছিল এক সময়। আমরা আলোচনা করি প্রতিনিয়ত, কিন্তু আসলে সত্যিকার অর্থে আশার কোনো আলো আমরা দেখতে পাই না। আশার আলো দেখার মানে বাস্তবায়ন করবে যারা, তারা যদি না করে তাহলে আমাদের কিছু করার নেই। আমরা তাদের যেন দৃষ্টি আকৃষ্ট হয়, সেটি বারবার এই আবেদনই আমরা জানাতে পারি। একটা জিনিস প্রথমে বলি যে বাজেটের দুটো দিক থাকে, একটা তার অর্থনৈতিক দিক থাকে আর একটা তার রাজনৈতিক দিক থাকে। রাজনৈতিক দিকের মধ্যে আমরা গণতান্ত্রিক দিকটা যদি বলি, এই বাজেট প্রণয়নের আগে বাংলাদেশের উৎপাদনের মূল কাঠামো যারা নির্ধারণ করে তাদের কারোর সঙ্গেই কোনো আলোচনা হয়নি। যেমন ধরেন কৃষক সংগঠনগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি, শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি, আমাদের শিক্ষা, আমাদের জাতীয় জীবনের প্রধান ভিত্তি শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়নি। শুধুমাত্র আলোচনা হয়েছে ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে, যে কারণে অনেকে বলে বাজেটটা কি সালের ব্যবসায়ী বান্ধব বাজেট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বলি বাজেটে সেই গণতান্ত্রিক চরিত্রটা অনুপস্থিত। 2 নম্বর হচ্ছে যে এই বাজেট আমরা কি শুধু বাজেটের ভলিউমটা দেখে মানুষকে, মানে ভঙ্গি দিয়েই মানুষকে ভোলাবো? তা গত বছর যে বাজেট হয়েছিল তার কেন 25% অর্জন করা গেল না? তাহলে এটা কি আমাদের আলোচনার মধ্যে নাই যে একটা বাজেট করলাম তার মাত্র 75% আমাদের অ্যাচিভড হয়েছে, 25% আমরা অ্যাচিভ করতে পারি নাই? কেন পারি নাই? তাহলে এখানে ঘাটতিগুলো কী ছিল সেটা চিহ্নিত করা। তারপরে দেখুন কয়েকটা জিনিস, বাজেটে কোন কোন খাতে যা বরাদ্দ ছিল তার চেয়ে বেশি ব্যয় হয়েছে। আমরা প্রশাসন খাতে দেখলাম যে যা বরাদ্দ ছিল তার চেয়ে 16,000 কোটি টাকা বেড়েছে, সামরিক বাহিনীর ক্ষেত্রে বেড়েছে, অন্যান্য সমস্ত ক্ষেত্রে বেড়েছে। কিন্তু যে শিক্ষার জন্য এত বড় কথা বলছেন, শিক্ষার যে বরাদ্দ করা হয়েছিল তার চেয়ে 6,000 কোটি টাকা কম খরচ করেছে। আরও অনেকগুলো মন্ত্রণালয় এবং বিভাগ আছে। ধরুন আমরা প্রবৃদ্ধির অনেক কথা বলছি, প্রবৃদ্ধির ক্ষেত্রে কৃষির প্রবৃদ্ধির হার আমাদের জাতীয় প্রবৃদ্ধির তুলনায় এত কম কেন? আমরা কৃষির ক্ষেত্রে তাহলে কতখানি নজর দিয়েছি? এই যে গত পরশু আমি রংপুর থেকে গেলাম, ছোট্ট একটা উদাহরণ দিই। 5 কেজি শশা রংপুর শহরে পাইকারি মার্কেটে বিক্রি হচ্ছে 5 কেজি শশা 15 টাকা। ভাবা যায় এই কৃষক কীভাবে বাঁচবে? আর ঢাকা শহরে প্রতি কেজি 40 টাকা আমরা কিনছি। তাহলে কৃষক কীভাবে সর্বশেষ, এটা ধান থেকে শুরু করে তার সবজি পর্যন্ত কৃষক বেঁচে আছে, কিন্তু এটা না করলে আর কোনো উপায় নাই। যে কারণে এটাকে সাবসিস্টেন্স ফার্মিং বলে। এই ফার্মিং করে কিন্তু প্রবৃদ্ধি বাড়ানো যাবে না, এটা হলো একটা দিক। 2 নম্বর হচ্ছে যে বাজেট আমাদের শিক্ষাকে কতখানি গুরুত্ব দিয়েছে, স্বাস্থ্যকে কতখানি গুরুত্ব দিয়েছে। শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ আমাদের নেপালের তুলনায় তুলনামূলকভাবে কম।
নেপালের মতো একটা দেশকে আমরা যদি বলি তার চেয়েও পার্সেন্টেজের অর্থে আমরা অনেক কম। 2 নম্বর হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে কম বরাদ্দ আমাদের বাজেটে জিডিপির 1% স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হোক, এটা আমাদের বহুদিনের চাওয়া, সেই চাওয়াটাও পূরণ হয়নি। ফলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে যে ব্যয়, মধ্যবিত্তদের যে কী পরিমাণ নাবিশ্বাস উঠেছে। এক গরিব মানুষের তো আসলে এই কপাল ছাড়া আর কিছু নাই, তার মনে কপালের দোষেই আমি অসুস্থ হয়েছে, তার তো আর কোনো যাওয়ার উপায় নেই। মধ্যবিত্তরা যারা হাসপাতালে দৌড়াদৌড়ি করেন তারা মানে হাঁসফাঁস করতে করতেই পাতালে চলে যান, এর নাম হচ্ছে হাসপাতাল। তো এখন সেই চিকিৎসার ব্যবস্থাটার কী অবস্থা হয়েছে আমাদের এখানে, সেগুলো যদি দেখি, সেগুলো দূর করার ক্ষেত্রে আমাদের বাজেটের দিক নির্দেশনা কী। আর একটা জিনিস, বাজেট কীরকম করছে আর বৈষম্য কীরকম বাড়ছে দেখেন। এই বাংলাদেশ এখন 2 ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে আছে চট্টগ্রাম, ঢাকা, সিলেট বিভাগের অর্থে, আর একদিকে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল। দারিদ্র্যের কীরকম হার বেড়ে যাচ্ছে। একদিকে মানুষের জীবনযাপনের মান একটু উন্নত, আর একদিকে ক্রমাগত অনুন্নত হয়ে উঠছে। এটা গেলো একটা দিক। ধনীদের মধ্যে তাদের আয় প্রায় 60% আয় বেড়ে যাচ্ছে, আর গরিবদের ক্ষেত্রে আয় প্রায় 50% কমে যাচ্ছে। তার মানে বৈষম্য আরও বাড়ছে। তাহলে আমরা আর একটা ছোট্ট উদাহরণ দেখেন, 1000 থেকে 1600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কারা কেনে? আমাদের উচ্চবিত্তরা কি কেনে? মধ্যবিত্ত, নিম্নবিত্ত। 1000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট মানে কি, জাস্ট ছোট ছোট 2টা রুম, একটা ডাইনিং কাম ড্রয়িং কাম বেড, এইরকম করে একটা সেগুলোর উপরে কিন্তু আপনি ট্যাক্স বাড়াতে আপনি দ্বিধা করলেন না। কিন্তু যারা 5000 স্কোয়ার ফিটের ফুটবল মাঠের সমান ফ্ল্যাট কিনছেন, তাদের সেই পরিমাণ সামর্থ্য আছে। প্রত্যেকটা দেশে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন বলতেই বোঝায় যাদের আয় যত বেশি তারা ট্যাক্স তত বেশি দেবে। আর আমাদের এখানে যার আয় যত কম, তুমি এত অপরাধী যে তুমি কেন উন্নয়নশীল দেশে কম আয় করো, এই জন্য তোমাকে বেশি ট্যাক্স দিতে হবে। তাহলে এই রকম যে কারো জন্য শাস্তি আর কারো জন্য স্বস্তি, ধনীদের জন্য কর্পোরেট ট্যাক্স কমিয়ে দিয়ে তাদের জন্য স্বস্তি, আর গরিবের নিম্নবিত্তের জন্য বিভিন্ন রকম করের জালে আটকে ফেলাটা তাদের জন্য শাস্তি। আমাদের এখানে টিআইএনধারী লোকের সংখ্যা নাকি 33 লাখ। কেন এটা 33 লাখ হচ্ছে? এবং তারাও সবাই কর দিচ্ছে না। তার মানে এই টিআইএন কেন তাদের হয়েছিল? তার মানে অনেকে বাধ্য হয়ে টিআইএন নাম্বার করেছিলেন। আমাদের এখানে গত বছর তো দেখেছিলেন, এবার হিসাবটা এখনো আসে নাই, সবচেয়ে বেশি কর দিয়েছিলেন একজন জর্দা ব্যবসায়ী। আমাদের এত বড় বড় দেশ বরেণ্য ব্যবসায়ী, তারা কিন্তু সর্বোচ্চ করদাতার তালিকার নাম তাদের ওঠে নাই। এটার কারণ আছে লার্জ ট্যাক্স ইউনিটে বিভিন্ন ভাগ আছে, সেটাই, সেই ভাগটাই এমন, সেই ভাগের এইরকম মানে সুফল তারা পান যে জর্দা ব্যবসায়ী তো আর পালানোর কোনো জায়গা নেই, ফলে তাকে ওটা দিতেই হয়। কিন্তু তাদের অনেকের অনেক কিছু করার উপায় আছে। ফলে এই বাজেটটা, আয়টা এলো কোথা থেকে? জনগণের কাছ থেকে। ব্যয়টা করা হবে কার জন্য? জনগণের জন্য। এই তো হওয়া উচিত ছিল বাজেট পলিসি। কিন্তু আমরা দেখলাম যে আয়টা করার ক্ষেত্রে আমরা জনগণের কাছ থেকে আয় করার সমস্ত পদক্ষেপগুলোই আছে, কিন্তু ব্যয়টা জনগণের স্বাস্থ্য, শিক্ষা, এমনকি আমাদের যে যুবশক্তির কর্মসংস্থান, আমাদের যুবশক্তির তো একটা বড় অংশ তারা দেশ থেকে পালিয়েই যাচ্ছেন। আমাদের 22 লক্ষ কর্মসংস্থানের জন্য এলে তার জন্য 10 লক্ষ তো দেশের বাইরেই চলে যাচ্ছে। বাকি যে 12 লক্ষ থাকে, এই 12 লক্ষ দেশে কি কাজ করবে? ফলে যে ক্ষেত্রে সিপিডি একটা কথা বলেছে যে আমরা প্রবৃদ্ধির সঙ্গে যদি কর্মসংস্থানের বিষয়টাকে যুক্ত করতে না পারি, তাহলে এটা একটা জবলেস গ্রোথের একটা উদাহরণ হয়ে যাবে, যে আমাদের গ্রোথ বাড়ছে কিন্তু জব ক্রিয়েটেড হচ্ছে না। সেটা একটা বড় ভারসাম্যহীনতা তৈরি করবে অর্থনীতিতে। জি, আমরা তো অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, বিভিন্ন সেক্টরের লোকের কথা শুনেছি। আমি ব্যক্তিগতভাবে বাজেটের বিষয়গুলো নিয়ে একজন গণমাধ্যমের একজন সক্রিয় মানুষ হিসেবে আপনার মূল্যায়নটা একটু শুনতে চাই। আমরা তো সেই অর্থে বিশেষজ্ঞ নই। অর্থনীতির দিকগুলো আসলে অনেকটা টেকনিক্যাল দিক, এবং আমরা এই বাজেট নিয়ে, বাজেটের আগে পরে চেম্বার নেতৃবৃন্দ, তারপরে ব্যবসায়ী নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ, এদের বক্তব্য শুনছিলাম। তো সেখানে বাজেটে যেটি, আমি জাস্ট গণমাধ্যম কর্মী হিসেবে যদি ধরেন, আমি 91 সালের পার্লামেন্ট থেকেই মোটামুটি বাজেট কভার করে আসছি। তো এখন তো আর ওই অর্থে মাঠের রিপোর্টার না হওয়ার কারণে কভার করা হয় না, কিন্তু মনোযোগ দিয়ে ফলো করি। একটা জিনিস বুঝি, আমাদের বাজেটের আকারটা বেড়েছে, কিন্তু যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমাদের অর্থনীতির যে ফ্লো, মানে গতিধারা, তার সঙ্গে কোথায় জানি একটা মিল খাচ্ছে না। আমাদের অর্থনীতি আরও অনেক স্পিডি। যদি তাই না হবে, তাহলে আমাদের এত বড় বাজেট আমরা কীভাবে করছি?
দ্বিতীয়ত সেই বাজেট কিন্তু আমরা বাস্তবায়নের সক্ষমতা আমাদের নেই। আপনি যদি দেখেন গত বছর যে বাজেটটি আমরা ঘোষণা করেছি সেটি কাটছাট করে কিন্তু কমানো হয়েছে, জি, সংশোধিত বাজেট। কিন্তু এবার আবার তার চাইতেও আরো একটি বড় বাজেট ঘোষণা করা হয়েছে। মানে এটি কি কোনো চমক মনে হয় আপনার? এটি একটি রাজনৈতিক কোনো কিছু শুনুন, আমরা যদি ধরে ফেলতে পারি এই চমক, আমাদের মতো সাধারণ মানুষরা, তাহলে সবাই ধরতে পারে না এই চমক। কিন্তু এই চমকের কারণ আছে বলে আমার মনে হয় বাজেটটাকে আরো রিয়েলিস্টিক করা উচিত। আমি আসলে এক্স্যাক্টলি কত করতে পারবো এবং কত আমার সক্ষমতা আছে, কত আমার সবগুলো বাজেট কমেছে। দেখেন, আমার সাইজে কমেছে গত বছরের বাজেট, আমার রেভিনিউ টার্গেট কমেছে, আমার এডিপি কমেছে। তার মানে আমি এগুলো যে প্ল্যানগুলো করেছিলাম সেগুলো বাস্তবায়নের জন্য যথেষ্ট দক্ষতা আমার মধ্যে নেই। এই জায়গাটিতে আমার মনে হয় সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত আমাদের, এই দক্ষতা অর্জন। কারণ আমরা দেখি বছরের পর বছর বিভিন্ন মন্ত্রণালয় তারা তাদের বরাদ্দ ব্যবহার করতে পারছে না। এরকম বিভিন্ন মন্ত্রণালয়ের উদাহরণ আছে যারা কাজ করতে পারে নাই। ইদানিং একটা নতুন জিনিস চালু হয়েছিল, আমি জানি না এটার কোনো, যে প্রতিটা সচিবকে একটা চুক্তিতে সই করতে হয় যে আমার মন্ত্রণালয়ের এই পরিকল্পনাগুলো যে করেছিলাম এগুলো আমাকে বাস্তবায়ন করতে হবে। আবার সচিব করে কি তার অধীনস্থ যে সমস্ত ইয়েগুলো আছে, সংস্থাগুলো আছে, তাদেরকে আবার একটা এগ্রিমেন্ট সই করতে হয় যে আমি এই কাজগুলো করব। কিন্তু না করলে যে কিছু হয় সেটা কিন্তু দেখি না, যে কারণে আপনি দেখবেন আমাদের এটি হয়নি। তবে এটা ঠিক যে বাংলাদেশে এখন অর্থনীতির একটা যথেষ্ট চালিকা শক্তি তৈরি হয়েছে, কিন্তু আনফরচুনেটলি আমাদের মানে মানুষের মধ্যে যেটি উনি বললেন যে ব্যালেন্স ডেভেলপমেন্টটা হচ্ছে না। একদিকে কিছু মানুষ অনেক ধনী, আবার গরিবের যে পদ্ধতিতে তাদের জীবন মানের উন্নয়ন হওয়ার কথা সেই জায়গাতে অনেকখানি আছে। সবচেয়ে বড় চাপের মধ্যে পড়ে অর্থনীতির নিয়ম অনুযায়ী মধ্যবিত্তরা। তাদের ইনকামটা লিমিটেড, কিন্তু খরচটা যখন বেড়ে যায় তখন সেটার সঙ্গে মিল খাওয়াতে পারে না, অনেক এক ধরনের টানাপোড়েনের মধ্যে তৈরি হয়। গ্রামীণ অর্থনীতি অনেকটা পাল্টে গেছে, এটা আমাদের স্বীকার করতেই হবে। কৃষির ব্যাপারে আমার মনে হয় আমাদের খুব দুর্ভাগ্যের বিষয়টা এটা, যেমন একদিকে আপনি পণ্য দাম পায় না কৃষকরা, আবার অন্যদিকে কিন্তু অনেক ভোক্তারা অনেক বেশি দামে কিনতে হচ্ছে। রংপুরের কথা, আমি একবার রংপুরে দেখলাম 1 মণ কাঁচামরিচের দাম 40 টাকা, অর্থাৎ পার কিলো মাত্র 1 টাকা। হ্যাঁ, এই কিছুদিন আগে, মাস 3 আগে আমি বলছিলাম যে রমজান আসলে কি হবে। বেগুন আপনার 6 মণ বেগুন বিক্রি করে 1 কেজি গরুর মাংস কিনতে পারছে না। তাহলে সেই বেগুনের দাম এখন কত হয়েছে? বৈষম্য না, এটা হচ্ছে আমাদের সিস্টেমের ম্যানেজমেন্টের সমস্যা। ম্যানেজমেন্টের কারণে এই জায়গাগুলোতে আমরা কখনোই নজর দিচ্ছি না। বাজেটে যখন আমরা একটি রূপরেখা 1 বছরের জন্য আয় ব্যয়ের যখন আমরা পরিকল্পনা, আমাদের দুর্ভাগ্যের বিষয় কি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, আমি কালকে খুবই আনফরচুনেট, আমি ওনার প্রেস কনফারেন্সটা লাইভ দেখছিলাম, তিনি টেম্পার হারিয়ে ফেলেন। বয়স্ক মানুষ, সিনিয়র লোক, শ্রদ্ধাবান, তাতে আপনি যে অর্থনীতির অনেক ইতিবাচক দিক আছে, এগুলোর জন্য যখন প্রশংসাটা আপনি নেবেন, একই সঙ্গে এর ভিতরে যদি কোনো লুপ হোল থাকে, এর ভিতরে যদি কিছু থাকে, সেই দায়টিও আপনাকে নিতে হবে। ব্যাংকিং সেক্টরে যে ঘটনা ঘটেছে গত কয়েক বছরে, এর দায় কি আপনি নেবেন না? এই যে আজকে যে এফবিসিসি এর মতো প্রতিষ্ঠান বলছে যে, আমি আপনাকে দেখি যে এই যে হেডিংটা যদি আমরা দেখি যে ব্যাংক খাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শাস্তি চাচ্ছে এফবিসিসিআই। হ্যাঁ, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান বলছে ব্যাংক খাতের এই ধরনের, কারণ আপনি ব্যাংক খাতকে সে বিষয়ে তো কোনো সুনির্দিষ্ট বক্তব্য নেই। ফলে উনি একটা ব্যাংক কমিশন করবেন বলেছিলেন, সেটি থেকেও সরে এসেছে। এখন আমি একটা জিনিস দেখলাম যে আমাদের অধিকাংশ টাকা চলে যাবে বেতন ভাতা ইত্যাদি, আমাদের ডেভেলপমেন্টে না, কিন্তু অথচ আমাদের কিন্তু হিউজ পরিমাণ আরো ডেভেলপমেন্ট প্ল্যান দরকার, যেটি আমাদের আসলে কর্মসংস্থান তৈরি করবে। আপনারা বাজেট কিভাবে দেখেছেন ভালো বলতে পারবেন। বাজেটের যেটি অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন, এখানে 24,000 কোটি টাকার একটি থোক বরাদ্দ তিনি রেখেছেন মন্ত্রণালয়ের হাতে। এটি কোন খাতে কি উন্নয়নে ব্যবহৃত হবে এটি আমরা জানি না, আপনার পর্যালোচনা বা মন্তব্য কি? একটা থোক বরাদ্দ কখনো কখনো রাখতে হয় যে অস্বাভাবিক 24,000 কোটি টাকা, কিন্তু আমরা দেখেছি যে থোক বরাদ্দটা একটা রাজনৈতিক বরাদ্দের রূপ নেয়, যে কখনো কখনো ক্ষমতাসীন দল এই থোক বরাদ্দটাকে, রাষ্ট্রীয় টাকাটাকে দলীয় কাজে ব্যবহার করে বলে এই থোক বরাদ্দ নিয়ে অনেক প্রশ্ন আসে। কিন্তু থোক বরাদ্দ তো প্রয়োজন হয়ই। অনেক সময় অস্বাভাবিক পরিস্থিতিতে কি আমরা একদম যা আছে কাগজে কলমে লেখা সেটা দিয়েই চালাবো? যে কোনো বরাদ্দ যখন হয় তার স্বচ্ছতাটা খুব গুরুত্বপূর্ণ, যেটা প্রথমত পরিকল্পনাটা গুরুত্বপূর্ণ, তার সঙ্গে পরিকল্পনা যে ব্যয় হচ্ছে কিনা সেটা গুরুত্বপূর্ণ, আর বছর শেষে যখন সংশোধিত বাজেট হয় তখন সেটাও আবার আলোচনাটা থাকা দরকার।
বাজেটেই জবাবদিহিতাও খুব গুরুত্বপূর্ণ, এটা গেল একটা দিক। আর একটা যে জিনিসটা বাজেটের ক্ষেত্রে আমাদের মনে হয় খুব খেয়াল করা উচিত, যে বড় পরিকল্পনা নেয়ার একটা বোধহয় ওই যে আইয়ুব খানিও একটা আমাদের ইয়েটা আছে। আইয়ুব খানের সময় এশিয়ার বৃহত্তম কি রেল স্টেশন হয়েছে মানে ঢাকা কমলাপুর, এরকম এটা প্রচুর শুনেছি আমরা। এশিয়ার বৃহত্তম কি, আমাদের তো যদি কলকাতা মানে হাওড়া ইয়েতে যায় তাহলে তো মনে হবে যে এটা কী জিনিস, কিন্তু আমাদের মানুষের মনন জগতে ঢুকে বৃহত্তম, বিশাল, বড়, এই যে বড়র চমক লাগানোর একটা মানে প্রবণতা আছে, সেইটা আমরা মনে করি যে খুব ভালো নয় প্রবণতা। বরঞ্চ বড় হওয়ার চাইতে সক্ষম হওয়া দরকার। যে কত বড় বাজেট করেছি তার চাইতেও কত সক্ষম বাজেট আমরা করেছি, বাজেটটি ব্যবহার করতে পেরেছি। জি। প্রত্যেকটা পয়সাই তো জনগণ, যদি আমরা বিদেশি ঋণ কথা বলি, বিদেশি ঋণ কিন্তু খুব বেশি না, এখন তো দেশীয় ঋণের পরিমাণ বেশি। আমরা মাথাপিছু আয়ের হিসাব করছি, আবার আমাদের মাথাপিছু কিন্তু এখন ঋণ হয়েছে 60,000 টাকার মতো। এই ঋণ তো আমাদের কালকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে অথবা কালকে যে শিশুটা মারা যাবেন, যে বৃদ্ধ, তিনি কিন্তু এই ঋণ নিয়ে মারা যাচ্ছেন। তাহলে জনগণ এই ঋণের বোঝা, ঋণের সুদ এবং আসল শোধ দেবে 51,000 কোটি টাকা। তাহলে 51,000 কোটি টাকা জনগণ শোধ দেবে, কিন্তু সেই ঋণ কি কাজে ব্যবহৃত হবে সেগুলো কি জনগণ জানবে না? জি, জনগণ জানতে পারবে, এই প্রত্যাশা আমরা রাখতে চাই, রেখেই শেষ করতে চাই আজকের আলোচনা। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা শুনছিলেন দেখছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।